ব্যালকনি থেকে লোকটাকে ভালোভাবে চিনতে না পারলেও তার পাশের মোটরসাইকেলটা দেখে বেশ ভালোভাবেই চিনে ফেলি। লোকটা আর কেউ না, আমার কাছের মানুষ, আমার প্রিয় বন্ধুর ছোট ভাই রাসেল। ছেলেটাকে দেখে খানিকক্ষণ হাসি, মন থেকেই কেন যেন রাগ আসছে না, শুধু ভাবছি মাঝে মাঝে এই রাসেল ছেলেটা ছলে বলে কারণে অকারণে আমার বাসায় আসতো ভাবির হাতের রান্না খাবে বলে। আরও কত কির বাহানায় ছেলেটা আসতো তার প্রিয় ভাবির কাছে, অথচ ছেলেটা এখন তার প্রিয় ভাবিকেই নিজের বধূ বানাতে চায়। বেশ ইন্টারেস্টিং, তবে প্রমাণ তো নেই। সন্দেহবশত বন্ধুর ভাইকে কিছুই বলা উচিত না। হাত ঘড়ির দিকে চোখটা বুলিয়ে নিলাম, বেলা 1টা। ব্যালকনি থেকে বেরিয়ে দ্রুত প্যান্ট শার্ট পরে কিচেনে যাই, অনেকটাই বিড়ালের মতো। আর গিয়েই দেখি বউ আমার জানলা দিয়ে বাইরের দিকে প্লিং কিস দিচ্ছে একের পর এক। বিষয়টা দেখে তেমন রাগ হলো না, কেননা এক সময় আমিও তো এমন ছিলাম। পিছন থেকে ডাক দিলাম, অরিন, এই অরিন, তোমার রান্না হলো? আমার ডাকে চমকানোর বদলে অরিন আরও কয়েকবার ফিলিং কিস দিয়ে আমার দিকে ফিরে তাকিয়ে অনেকটা মেজাজ দেখিয়ে বলে, কি হয়েছে তোমার? বারবার আমার ডাকতে আসছো কেন? সরি বউ, আসলে আমি একটু বের হচ্ছিলাম, তাই জানতে এলাম রান্না হলো কি না। অরিনই প্রায় সঙ্গে সঙ্গে জবাব দেয়, না হয়নি, আর রান্না করতেও পারবো না। আমাকে এইভাবে বারবার বিরক্ত করলে। আজ তো আমি তোমাকে কখন বিরক্ত করলাম? আমি তো জাস্ট জানতে এসেছো তো শোনো, রান্না হয়নি আর হতেও অনেক সময় লাগবে। দয়া করে এখন আমাকে মুক্ত করো। মুক্ত করব মানে মুক্ত। আর মুক্ত কি সেটা আজ কালকের মধ্যেই জেনে যাবে। বেশি ঘাটালাম না মেয়েটাকে। কচি ছেলের প্রেমে পড়েই মেয়েটার মাথা গেছি প্রায়। তাই কিচেন থেকে বেরিয়ে আসার সময় বললাম, শুনো অরিনি, আমি একটু বাবা মায়ের বাসায় যাচ্ছি, ফিরতে রাত হবে। তুমি খেয়ে দরজা লাগিয়ে দিও, কেমন? আমি আসছি। কথাটা বলেই দ্রুত নিজের ঘরে আসি। আলমারি খুলে ব্লগ করব বলে শখের বশে কেনা গোপর ক্যামেরা বের করে আলমারির উপর অন করে রেখে দ্রুতই বেরিয়ে আসি। বাড়ির মেন গেট পেরিয়ে কয়েক কদম যেতেই বন্ধুর ছোট ভাই রাসেল মোটরসাইকেলের সিট থেকে উঠে এগিয়ে আসে আমার দিকে। আমিও হাসি মুখে রাসেলের দিকে হাত বাড়িয়ে দিই। দুজনে হ্যান্ডশেক করে কোলাকুলি করি বলি, এমন ভাব করছে যেন হঠাৎ দেখেছি ওকে। আরে রাসেল, তুই এখানে? ভাইয়া, আপনার কথা মনে পড়লো তাই চলে এলাম। ও ভালো করেছি, তা ভালো, খালি আমার কথাই মনে পড়ে আসলি। তোর ভাবির হাতে রান্না খেতে আসিসনি? রাসেলের ভুবন ভোলানো হাসি দেয়। হাসলেই ছেলেটাকে অনেক সুন্দর লাগতো আগে। আমি ছেলে হয়েও রাসেলের হাসি মাখা চেহারা দেখতে বেশ ভালো লাগতো। আজ তবে পরিস্থিতি ভিন্ন, কেন যেন ওর হাসিটা শয়তানের হাসির মতোই লাগছে। আসলেই ভাই, একসাথে দুইটাই করতে এলাম। যাই হোক, কোথায় যাচ্ছেন নাকি? হ্যাঁ ভাই, আসলেই বাবা মায়ের কাছে যাব। দেখি তারা যদি আমাকে মাফ করে, তবে তোর ভাবিকে নিয়ে সেইখানেই সেটেল হয়ে যাব। আমার মুখ থেকে সেটেল শব্দটা শোনা মাত্রই রাসেলের হাসি উদাও হয়ে যায়। মনে মনে বেচারা কি যেন চিন্তা করছিল। ওর চিন্তাকে আরও বাড়িয়ে দিয়ে বললাম, তোর ভাবি বাসা একাই আছে, তুই পুরুষ মানুষ, তাই আজ আর তোর ভাবির রান্না খেতে হবে না, বাসায় চলে যা তুই। রাসেলের মুখে স্পষ্ট ক্ষোভের চিহ্ন ফুটে ওঠে। আমি ওসব পাত্তা না দিয়ে হেঁটেই চলে যাই সামনের মোড়ের দিকে। মোড়ের কাছে যেতেই দূরত্ব নিজেকে দেওয়ালের পাশের বড় গাছটার সাথে আড়াল করে নিয়ে তাকাই আমার ফ্ল্যাটের মেন গেটের দিকে। যাই ভাবছিলাম ঠিক তাই হলো। রাসেল মোটরসাইকেলটা আগের জায়গাতেই রেখে চোরের মতো দারোয়ানের হাতে কিছু একটা তুলে দেয়, যা আমি দ্রুত নিজের ফোনের ক্যামেরায় ধারণ করে নিয়ে ফোন দিলাম আমার বন্ধু রাশেদকে। বেচারা আমার মতোই ছিল, কয়েকদিন আগে বিয়ে করেছে ক্লাস 10-এ পড়া এক মেয়েকে। কয়েকবার রিং হওয়ার পরেও রাশেদ কল রিসিভ করে। হ্যালো আবির, বন্ধু আমাকে ভুলে গেছিস রাশেদ? না না বন্ধু, তোকে ভুলি কি করে? জানিস তো বিয়ে করেছি 10 দিন হলো। এতদিন রোজা ছিলাম, তেমন কিছুই করতে পারিনি। এখন একটু বউকে সময় দিচ্ছি। সে দে, এখন শোন, তোর বাবা মা, তোর বউ আর তুই চলে আয় আমার ফ্ল্যাটে, তোদের দাওয়াত। রাসেলকে আনবো, সে আগে থেকেই আমার বাসায় এসেছে একটু আগে। ভাবলাম তোদেরকেও ডাকি, চলে আয় 2টার মধ্যে, কেমন? ওকে দোস্ত, আসছি। রাশেদ কল কেটে দেয়। আমিও মনে মনে আতঙ্ক কষতে শুরু করি। আমার না থাকা সুযোগে দেবর ভাবি আবারও এই কি নিঃশব্দ সম্পর্কে জড়াবে। অনেকক্ষণ অঙ্ক কষার পর উত্তর এলো হ্যাঁ। আর দেরি না করে দ্রুত সদর থানায় চলে যাই। পুলিশ ওসিকে সব খুলেই বলি। প্রথমেই বেচারা নিজের বিশাল প্যাট নিয়ে নড়তে চাইছিল না চেয়ার থেকে। জানতাম এমনই হবে, তাই আগে থেকে পকেটে থাকা চকচকে 1000 টাকার একটা বান্ডিল ওসির সামনের ওপর রেখে ওসির চেয়ারের উপর রাখতে তিনি তাড়াহুড়ো করে লাফিয়ে উঠে 32টা দাঁত বের করে বলে, চলুন স্যার, শালাকে এমন টাইট দেব না সারা জীবন মনে রাখবে। এক গাড়ি পুলিশকে নিয়ে বাসার সামনে আসি।
দারোয়ানকে আগেই পুলিশের হাতে তুলে নিয়ে জেনে নিয়েছি এই হালাটাই আমার আগমনের বার্তা দিত রাসেলকে, কিন্তু আজ কট খেয়ে গেছে। পুলিশ গাড়িতে তুলেই 1 রাউন্ড দিয়ে স্বীকার করিয়েছে ফ্ল্যাটের কেউ না হলেও ঘুষের বিনিময়ে রাসেলকে সে ভিতরেই যেতে দেব। আজও ঘুষ খেয়েছি। ওসি সাহেব দারোয়ানের এই ঘুষ খাওয়ার কথাই বেশ চটে গিয়ে আরেক রাউন্ড দিয়েছে। যাই হোক, অপেক্ষা করছি বাড়ির সামনের মোড়ে। অপেক্ষা করতে হয় না বেশিক্ষণ। বন্ধু রাশেদ ওর বউ আর ওর বাবা মাকে নিয়ে হাজির হয় দরজার সামনে। অমনি আমি পুলিশদের সাথে নিয়ে ওদের সামনে যেতেই রাশেদ চমকে ওঠে, ভয়াত্মক কণ্ঠে বলে, বন্ধু, পুলিশ কেন? আমি রাশেদের কাঁধে হাত রেখে বলতে থাকি, বন্ধু চল ভিতরে, সবই দেখতে পাবি। রাশেদের দিক থেকেই চোখ সরিয়ে আঙ্কেল আন্টিকে সালাম দেয়। তারা ভয়ে ভয়ে জবাব দেয়। শেষে পিচ্ছি ভাবিকেও সালাম দিয়ে বলি, চলুন ভাবি ভিতরে, আপনার দেবর ভেতরেই আছে। আমার কথা শুনেই রাশেদ আর ওর মা বাবা কি অনুমান করলো জানি না, তবে তাদের চেহারায় রক্ত জমে গেছে। উসখুস করছে, একটু ফাঁকা পেলেই যেন দৌড় দেবে। বিষয়টা বুঝতে পেরেই ওসিকে ইশারা দেয়। এমনিই তিনি কনস্টেবল আর সৈনিক ইশারা দিতেই রাশেদ আর ওর বাবা মাকে ঘিরে ধরে। আমি হেসেই বলি, চল বন্ধু, সময় চলে যাচ্ছে। সিঁড়ি পেয়ে ফ্ল্যাটের সামনে এসে কলিং বেল না দিয়েই সরাসরি নিজের পকেটে থাকা চাবি দিয়ে দরজা খুলতেই 2টা দেহ দেখে সবাই কয়েক সেকেন্ড বড় বড় চোখ করে তাকিয়ে নেয়। তবে আমি তাদের বিপরীতে খিলখিল করে হেসেই বলে উঠি, বাহ বাহ, বেডরুম ছেড়ে ড্রয়িং রুমেই খেলা চলছে।